হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। লাস্ট 4 দিন ধরে মার্কেট একটু রিবাউন্ড করেছে। আমরা অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছি যে মার্কেট হয়তো এই জায়গায় বটম বানাচ্ছে। আমি অনেক এক্সপার্টের কথাও শুনছিলাম এবং বিভিন্ন চ্যানেলেও দেখছিলাম। তো তাতে তারা অলরেডি বলতে লেগেছে যে মার্কেট এখানে বেস বানিয়েছে, এখান থেকে একটা রেঞ্জ মাউন্ট মার্কেট থাকবে। মেনলি মার্কেটে এতদিন পর্যন্ত যেটা হচ্ছিল সেটা হচ্ছিল প্রাইস কারেকশন, আর এবার শুরু হবে টাইম কারেকশন। এবার প্রাইস কারেকশন আর টাইম কারেকশন কি সেটা আপনাদের আমি জাস্ট একটু ডিটেলে দেখাই। দেখুন, প্রাইস কারেকশন হচ্ছে, আমি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। ধরুন এখান থেকে একটা প্রাইস পড়ছে, তো এরকম তো ভার্টিক্যালি একদম প্রাইস পড়ে না। ধরুন এটা ডিসেম্বর মাস, তো এখন মার্চ মাস, তো প্রাইসটা এরকম ভাবে পড়লো এতদিন ধরে। এই যে নিফটির চার্টেও যদি আপনারা দেখেন, দেখুন এইভাবে প্রাইসটা পড়লো। মানে এখানে 26,167 থেকে এখানে পড়ে 22,133, এটা প্রাইসটা পড়লো। এবার যেটা হবে, এখানে একটা বেস বানাবে, এই জায়গাটাতে একটা বেস বানালো ধরুন। এইবার যেটা হবে টাইম কারেকশন, মানে প্রাইসটা একই জায়গায় থাকবে কিন্তু টাইমটা বয়ে যাবে, মানে অনেকটা এরকম ধরনের হবে। মানে এই সাইড ওয়ে মার্কেট বাড়বে, তো এরকম মানে একদম হরাইজেন্টালি বাড়বে না, কিন্তু এরকম উঠবে পড়বে উঠবে পড়বে উঠবে পড়বে, কিন্তু একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে থাকবে। তো জেনারেলি এটাই অপারেটরের কাজ। অপারেটররা চাই না যে জনসাধারণ পয়সা বানাক, কেননা যখনই অপারেটর এইভাবে সেল করে তখন মেনলি যারা একদম নভিস ট্রেডার বা নভিস ইনভেস্টার, যারা কোনোদিন ক্র্যাশ দেখেনি বা যাদের কোনো সেইভাবে থট প্রসেস নেই, কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি নেই, তারা র্যান্ডামলি ট্রেড করে। তারা প্রথমে প্রাইস 5-10%, 15% যখনই পড়বে তখন ভয়ে বিক্রি করে দেয়। সেই সব পাবলিক আর কি বিক্রি অলরেডি করে দিয়েছে। এইবার যাদের মন খুব শক্ত, একটু হয়তো রিসার্চ আছে, এবার তাদের বিক্রি করানোর পালা। যখন মার্কেট এই যে স্ক্রিনে দেখাচ্ছি আমি, যখন এবার সাইড ওয়েজে যাবে, তখন আপনার ধৈর্যের পরীক্ষা হবে যে আপনার স্টক আপনি কিনেছেন কিন্তু আর বাড়ে না বাড়ে না, এরকম আপনার একটা ফিলিংস আসবে 3-4 মাস, 5 মাস, 6 মাস, এবং অধৈর্য হয়ে এবার আবার মার্কেটে তখন তারা বিক্রি করে দেয়। এটাই অপারেটরের কাজ। আমি ড্রয়িংটা রিমুভ করলাম। তো এবার যেটা নিফটি আমরা দেখছি, নিফটির চার্টে আপনাকে নিয়ে এসেছি। তো এখান থেকে দেখুন নিফটি প্রায় যেখানে পড়েছে প্রায় 14% পড়ে আছে। আর ইলেকশনের রেজাল্টের দিন যেভাবে মার্কেট হঠাৎ করে ডাউন হয়েছিল রেজাল্ট আউটের পরে, তো সেই জায়গাটার যদি লোটা দেখেন, তো এই জায়গাটা আছে 21,285। তো আমার মনে হয় না যে এই জায়গায় টাচ করবে। আমি এই আমার ভিডিওতে আগেও বলেছি, দেখুন এই ভিডিওগুলো আপনারা যারা আমার পুরনো দর্শক তারা জানবেন যে আমি আগেও 3-4 মাস আগেও ভিডিও করেছি যে 2025-এ মার্কেট টাফ হতে যাচ্ছে। তো মার্কেট লো হবে এবং মার্কেট সাইডওয়েজে চলবে। তো সেখানে আমি ডিটেলে আমার অভিমত ব্যক্ত করেছিলাম। তো এবার কারেন্ট সিচুয়েশনে আসি। দেখুন 300 ডে মুভিং অ্যাভারেজ, এখানে সিম্পল মুভিং অ্যাভারেজের চার্ট নিয়েছি আমি। তো এখানে 300 ডে মুভিং অ্যাভারেজ, অনেকে 200 ডে মুভিং অ্যাভারেজ দেখে, বেশিরভাগ 200 ডে মুভিং অ্যাভারেজেই বলা হয় বিভিন্ন টেকনিক্যাল অ্যানালিসিসের বইয়ে। তো 200 মুভিং অ্যাভারেজের নিচে মার্কেটের প্রাইস ট্রেড করছে, মানে মার্কেট কিন্তু অনেকটা ওভারসোল্ড সিচুয়েশনে চলে এসছে। এটাকে যদি 300 ডে মুভিং অ্যাভারেজে আমরা নিয়ে যাই, এটাকে জাস্ট আমি 300-এ নিয়ে গেলাম, তো মার্কেট 300 ডে মুভিং অ্যাভারেজেরও নিচে চলে এসছে, মানে এখানে নিচে ট্রেড করছে। এবং হিস্ট্রি বলে যখনই 300 ডে মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট কিছুদিন ঘোরাঘুরি করে, তারপর থেকে একটা বড় র্যালি হয়। দেখুন এইখানে 300 ডে মুভিং অ্যাভারেজ ওপরে ছিল, প্রাইস তার নিচে, তারপর থেকে একটা বিরাট র্যালি, এখান থেকে একটা বড় র্যালি নিয়েছে। যেটা কারণ ছিল মার্কেটে যে মার্কেট মানে বাড়তে 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 এমন একটা জায়গায় চলে গেছিল যেখানে এখানে দেখুন গ্যাপটা তৈরি হয়েছিল। এইখানে 300 মুভিং অ্যাভারেজ ট্রেড করছে, এখানে প্রাইস ট্রেড করছে, মানে এতটা গ্যাপ। তো এই জায়গাটা থেকে আবার মার্কেট ফল করে আবার 300 ডে মুভিং অ্যাভারেজ ওপরে এখানে মার্কেট নিচে। তার মানে অনেকটাই ওভারসোল্ড আছে, আর সেইভাবে প্রাইস পড়ার ভয়টা কম। যেটা অপারেটর করেছিল মেনলি নিফটির, যদি সব স্টক দেখেন, নিফটির স্টক যদি আমি বের করি, এখানে নিফটি 50-র দেখুন আদানি এন্টারপ্রাইজ ওপর থেকে 40% ডাউন, আদানি পোর্ট ওপর থেকে 31% ডাউন, এশিয়ান পেন্টস ওপর থেকে 38% ডাউন,
তো অলমোস্ট বেশিরভাগ স্টকই 30-40% ডাউন হয়েছে। তো আপনার পোর্টফোলিও তো দেখে মনে হবে যে আমারও 40% ডাউন হয়ে গেছে, কিন্তু আপনি যদি নিফটির চার্ট খুলে দেখেন, বা যখন টিভিতে নিফটি নিয়ে আলোচনা হচ্ছে, পেপারে নিফটি নিয়ে আলোচনা হচ্ছে, তো উপর থেকে তো নিফটি মাত্র এখনো পর্যন্ত 14%ই পড়ে আছে। তো হতাশা জন্মাবে যে আমার পোর্টফোলিওতে যে স্টক গুলো আছে সেগুলোই হয়তো খারাপ। তো এটাই অপারেটরের কাজ, যে আপনাকে হতাশ করে দেবে। তো সেই ট্র্যাপে না আসাই ভালো। তো মার্কেটে যেটা মেনলি এখন মার্কেটকে সাপোর্ট করবে, আমার মেন্টর বা আমার গুরু, যার সাথে কথা বলে আমি অনেকটা জানতে পারি, তার অভিমতই সঙ্গে আপনাদের সাথে শেয়ার করছি। তো ইন্টারেস্ট রেট যদি কাট হয় আস্তে আস্তে, 0.25% লাস্ট মাসে কাট হয়েছে, তো এটা যদি আরো কাট হয়, তাহলে ইন্টারেস্ট রেট কাট হলে কোম্পানির ইন্টারেস্ট কম পড়বে, এবং ইন্টারেস্ট রেট কাট হলে বিভিন্ন নতুন এক্সপেনশন হবে বিজনেসে। আর ইনকাম ট্যাক্সেও কিছু ছাড় দিয়েছেন ফাইন্যান্স মিনিস্টার, তাতে জনসাধারণের হাতে কিছু টাকা আসবে যারা চাকরিজীবী লোক, এবং টাকা এলেই তাদের মানে কনজামশন পাওয়ার বাড়বে, তারা কেনাকাটা হবে, আর কেনাকাটা হলেই কোম্পানির আয় বাড়বে, আর ইন্টারেস্ট রেট কমলে তাদের খরচাও কমবে। তো দুটো মিলেমিশে ফান্ডামেন্টালিও মার্কেট একটু বুল রানের জন্য তৈরি হচ্ছে। হয়তো ইমিডিয়েট আসবে না বুল রান, কিন্তু 5-6 মাস 7 মাস একটা বেস লাইন বানাবার পর এখান থেকে মার্কেট ডেফিনেটলি ওপরে যেতে থাকবে। আর যেটা এফআইআই আর ডিআইআর এর সেলিং দেখছিলাম, দেখুন এফআইআই ডিআইআই এর লাস্ট 30 দিনে এফআইআই প্রায় 64,000 কোটি টাকা সেল করেছে, আর ডিআইআই 78,000 কোটি টাকা মানে বাই করেছে। যেটা লাস্ট কন্টিনিউয়াস রেড গ্রাফ দেখলেই বুঝতে পারছেন, কন্টিনিউয়াস 7ই মার্চ 2035 কোটি টাকা, 6ই মার্চ 2377 কোটি টাকা, এরকম বিক্রি করেই যাচ্ছে। একমাত্র 18ই ফেব্রুয়ারি 4,786 কোটি টাকা পারচেস করেছে এফআইআই, আর ডিআইআই কিন্তু কনস্ট্যান্ট বাই করছে। কিন্তু ইউনাইটেড স্টেটস এর মার্কেটের যদি পি দেখেন, দেখুন এখানে আমি পি দেখছিলাম 2000 সাল থেকে, এটা কিন্তু অল টাইম হাই পি এর কাছে ওদের ট্রেড করছে, মানে এটা ওভারবট সিচুয়েশন আছে। ওয়ারএস যদি আমরা নিফটির পি দেখি, এখানে নিফটির পি রেশিও যদি আমি বার করি, তো নিফটি কিন্তু ওভারঅল আমাদের প্রায় 41 পি টপ পি ছিল, মানে লাস্ট 10-15 বছর, সেখান থেকে 20 পি তে ট্রেড করছে, এবং 20 পি কিন্তু সাপোর্ট জোন আছে, এখানে 20 পি, এখানে 20 পি, এখানে 20 পি, এখানে 20 পি, তো বারবার 20 পি থেকে কিন্তু ঘোরে। তো ফান্ডামেন্টালিও কিন্তু মার্কেট একদম ওভারসোল্ড হয়ে আছে। তো এখান থেকে আর পড়ার হয়তো কিছু নেই, কেননা এখান থেকে পড়লে আপনাকে এইচডিএফসি ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক এগুলোকেও ফেলতে হবে। যদি আমরা চার্টে দেখি, দেখুন এখানে যেটা আমি বলছিলাম, কিছু কিছু স্টক যেমন দেখছিলাম নিফটির চার্টে, নিফটি 50 স্টক গুলো আমি বার করলাম, দেখুন এখানে ভারতী এয়ারটেল ওপর থেকে সেইভাবে পড়েইনি, বাজাজ ফাইন্যান্স ওপর থেকে তো পড়েইনি, নতুন ভাবে র্যালি নিচ্ছে, বাজাজ ফিনসার্ভ একই জায়গায় দাঁড়িয়ে আছে ওপরে, ডিভিস ল্যাব একই জায়গায় রেঞ্জে দাঁড়িয়ে আছে, এইচডিএফসি ব্যাংক একই জায়গায় দাঁড়িয়ে আছে, কোটাক মহিন্দ্রা ব্যাংক ও একই জায়গায় দাঁড়িয়ে আছে। এই কটা স্টক, আইচার মোটরও দেখছিলাম ওপর থেকে পড়েনি, আর কিছু আইটি স্টক উইপ্রো, ইনফোসিস এগুলো খুব কম পড়েছে। তো এই স্টক গুলোকে ধরে রেখে নিফটিকে হোল্ড করে রাখা হয়েছে, আর অন্যান্য স্টকে একদম ব্যাপকভাবে সেলিং করে প্রাইস একদম নিচে চলে এসছে। তো কারেন্ট সিচুয়েশনে আমাদের এবার ধৈর্যের পরীক্ষা। আমি বেসিক্যালি যদি ইনভেস্টমেন্ট বা ট্রেড করি, আমি স্ট্র্যাটেজি অনুযায়ী আমার ট্রেডিং করি। তো আমি কোনো মার্কেটের বাইরের কোনো ঘটনা আমাকে প্রভাবিত করতে পারবে না, কারণ আমি আপনার নির্দিষ্ট লক্ষ্যে স্থির থাকি। তো আপনারাও নিজস্ব ট্রেডিং স্ট্র্যাটেজিতেই ট্রেড করুন, কোনো ঘাবড়াবার দরকারই নেই। মার্কেট 6-7-8 মাস পরে ধীরে 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 আস্তে আস্তে দেখবেন ওপরে যাচ্ছে, ইমিডিয়েট কিন্তু মার্কেট ওপরে যাবে না। আর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও আপনাদের বলি, মিউচুয়াল ফান্ডে সব থেকে স্টক মার্কেট যদি আপনার সেই রিসার্চ না থাকে, আপনি স্টক মার্কেট অ্যাভয়েড করুন। মিউচুয়াল ফান্ডের ভালো মিউচুয়াল ফান্ড নির্বাচন করে, এসআইপি তো কন্টিনিউ করুনই, আর এভরি ডিপসে মার্কেটে মিউচুয়াল ফান্ডে আপনি পারচেস করুন, তাতে আপনার ভালো রিটার্ন আসবে। আর এরকম আদর্শ মার্কেট মাঝে মাঝেই পাওয়া যায় 2-1 বছর পর পর। তো যদি আপনি ফ্রেশ ইনভেস্টমেন্ট করতে এসছেন এখন মিউচুয়াল ফান্ডে, মানে একদম আপনি আগে ইনভেস্টমেন্ট করেনি, আপনার কাছে একদম ফ্রেশার্স, তাহলে আপনার তো একদম মানে ভাগ্য প্রসন্ন কি আপনি একদম নিচে ঢুকছেন। তো এখানে ইনভেস্টমেন্ট করলে দেখবেন 1-1.5 বছর 2 বছরেই আপনারা ভালো রিটার্ন পাবেন। তো প্রসঙ্গত বলে রাখি, আমি কোনো
সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমার মত একান্ত ব্যক্তিগত মত, আমার মেন্টরের সাথে আমি কথাবার্তা বলেই আপনাদের সাথে শেয়ার করি। আর আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার। মিউচুয়াল ফান্ড সংক্রান্ত কোনো কোয়ারি থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। আর স্টক মার্কেট নিয়ে আমি পড়াশোনা করতে ভালোবাসি, আর আমি এই চ্যানেলে শেখাতে চাই, আপনারা শিখতে থাকুন। এনি স্টক মার্কেট রিলেটেড যদি কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। আমি আমার জ্ঞান অনুযায়ী আমি আশা করি যতটুকু পারবো আপনাকে অ্যান্সার দিতে পারবো। তো আজকের জন্য এটুকুই। চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে নেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।